ধন্যবাদ সদ্য বিমানদা। আমি প্রথমেই গণশক্তি পত্রিকার এই ৬০তম বছরে পদার্পণের সময় গণশক্তির সম্পাদক মণ্ডলী, কর্মী, সাংবাদিক, পাঠক, শুভানুধ্যায়ী সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এরকম একটা পত্রিকা যা ঘোষিতভাবে মেহনতি মানুষের পক্ষে, খেটে খাওয়াদের পক্ষে, লুটেরাদের বিরুদ্ধে, তাকে অনেক সংগ্রাম করে, অনেক ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে, অনেক প্রতিকূলতার মোকাবিলা করে কঠিন পরিস্থিতির মধ্যে বেঁচে থাকতে হয় এবং কাজ চালিয়ে যেতে হয়। আমরা যারা কমিউনিস্ট পার্টির লোকজন তারা জানি একেবারে শুরুর সময় থেকে এদেশে যখন কমিউনিস্ট আন্দোলনের প্রতিষ্ঠা হলো তখন থেকে নিজস্ব প্রচার গড়ে তোলার জন্য, প্রচার যন্ত্র গড়ে তোলার জন্য পত্র, পত্রিকা, সাহিত্য, তার লেখনী থেকে, প্রকাশ থেকে, প্রচারের উপরে আমাদের পূর্বসূরীরা জোর দিয়েছিলেন। যখন গণবাণী ১০০ বছর আগে কাকাবাবু তাতে লিখেছেন যে সাধারণের সমর্থনে তাদের রসদ দিয়েই, প্রতিদিনকার সাহায্য এবং সহযোগিতা দিয়েই এই পত্রপত্রিকা চলে। আর এটা চলে বলেই তার যে কমিটমেন্ট, তার যে কেন্দ্রবিন্দু, সেটা মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ। যখন গোটা দেশে, গোটা বিশ্বেই খেটে খাওয়া মানুষের একেবারে গলা টিপে ধরা হচ্ছে তার আয়ের প্রশ্নে, তার আয়ের স্রোতের প্রশ্নে, তার সম্পদের প্রশ্নে, তার বেঁচে থাকার প্রশ্নে, তার বেঁচে থাকার রসদ জোগাড়ের প্রশ্নে, তার বেঁচে থাকার লড়াই সংগ্রাম গড়ে তোলার প্রশ্নে যখন চারিদিক থেকে প্রতিক্রিয়া শক্তি, দক্ষিণপন্থার উত্থান, সাম্রাজ্যবাদী শক্তি, কর্পোরেট পুঁজি, যাই বলি না কেন, যে নাম দিই না কেন, আসলে খুবই দুরবস্থার মধ্যে মানুষ। আর তার উপর দাঁড়িয়ে আমাদের দেশ, আমাদের রাজ্যে এই দক্ষিণপন্থার, চরম দক্ষিণপন্থার উত্থানের সময় আমরা দেখতে পাচ্ছি খেটে খাওয়া মানুষের কথা, সত্যের কথা, তথ্যের কথা, বিজ্ঞান মনস্কতার কথা, বিজ্ঞান ভিত্তিক কথা, যুক্তি দিয়ে কথা, এগুলো শাসক শ্রেণী না পছন্দ। তাদের কাছ থেকে আশা করাই যায় না। তারা সমস্ত রকমের মাধ্যমকে, যা রাজনৈতিক প্রতিষ্ঠান আছে, যা প্রশাসনিক ব্যবস্থা আছে, যা প্রচার মাধ্যম আছে, যা সংস্কৃতির বিভিন্ন আউটলেট আছে, শিক্ষার যা কিছু আছে, এই সবটাকে ব্যবহার করছেন তাদের নিজস্ব যে স্বার্থ, লুটের যে বাজার, তাকে প্রসারিত করার জন্য। আমরা মার্ক্সবাদীরা জানি, এটা জেনেই আমরা আন্দোলন, সংগ্রাম, সংগঠনে নিজেদেরকে নিয়োজিত করেছি। এই লড়াই যত তীব্র হবে, যত কঠিন হবে, আমাদের মধ্যে সেই জেদটাকে আরো বেশি বাড়িয়ে তুলতে হবে। এবং যা বললেন সূর্যদা, আরো বেশি মানুষের কাছে পৌঁছতে হবে, আরো বেশি মানুষকে জড়ো করতে হবে। এ কাজে আমাদের প্রতি নিয়োজিত থাকতে হবে। গণশক্তি তার একটা গুরুত্বপূর্ণ কাজ করছেন। গণশক্তি পত্রিকা যখন প্রকাশিত হয় তখন আমাদের রাজ্যে কৃষক আন্দোলন, ছাত্র যুব আন্দোলন, শিক্ষা আন্দোলন, শ্রমিক আন্দোলন, তার পাশাপাশি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, কারণ এশিয়ায় তখন ভিয়েতনামে মার্কিন সাম্রাজ্যবাদ, তার বোমাবর্ষণ, আর সেখানে হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনামের মানুষের লড়াই, আপাত দৃষ্টিতে একটা অসম যুদ্ধ, তার সংহতিতে কলকাতা, বাংলা যখন উত্তাল, গোটা বিশ্ব যখন উত্তাল, সেই প্রেক্ষাপটে গণশক্তি পত্রিকা ছাপা শুরু হয়
এবং তারপরে 60 বছর ধরে বিভিন্ন আমাদের নেতৃত্ব কর্মী তারা এই কাজে অবিরত নিজেদেরকে যুক্ত করে এই পত্রিকাকে বাড়িয়ে তুলেছেন। আজকে আমাদের রাজ্যের যে রাজনৈতিক পরিস্থিতি, যে পরিবেশ, সেখানে দাঁড়িয়ে গণশক্তিকে তার যে ন্যায্য পাওনা, তার যে ন্যায্য অধিকার, সেটুকু পর্যন্ত শাসক দিতে রাজি নয়। আমরা কারোর অনুকম্পার উপরে থাকতে না, আশা করি না। প্রতিদিন এই খেটে খাওয়া মানুষের সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা লড়াই করছেন তারা আপনারা দেখেন। ইতিমধ্যে কমরেড অজয় বলার সময় বলল, আজকেরও শুরুতে তাই হয়েছে। বিমানদা মনে করে দিলেন, সকালে এসে একজন দিয়ে গেছেন, অনেকে নাম প্রকাশে ইচ্ছুক নন, কিন্তু তাদের এই রসদ দিয়েই, তার মধ্যে পাঠক, আমাদের যারা গ্রাহক, প্রতিদিন তাদের নানান সুবিধে অসুবিধে আছে, কাগজ পৌঁছে দিতে গিয়ে অনেক অসুবিধে আছে, অনেক টেকনিক্যাল ব্যাপার আছে, অনেক লজিস্টিক্স ব্যাপার আছে, কিন্তু তার মধ্যে দাঁড়িয়েও তাদের সহযোগিতা গণশক্তি পত্রিকা পেয়ে এসছে। কিন্তু আমাদের আরো মানুষের কাছে যদি পৌঁছতে হয়, আন্দোলন সংগ্রামের যে বিস্তার হচ্ছে বিভিন্ন জায়গায়, আমাদের এই যে এখন আমরা এই যে বাংলা বাঁচাও যাত্রা করলাম, এখন যে আমরা 10,000 বৈঠকের ডাক দিলাম, জানুয়ারি মাসের মধ্যে 25,000 এই বৈঠক সভা হবে গোটা রাজ্য জুড়ে। অনেক নতুন মানুষের কাছে আমরা যাচ্ছি, পুরোনো মানুষ যারা একটু নড়ে গিয়েছিলেন, সরে গিয়েছিলেন, তারা জড়ো হচ্ছেন। কিন্তু তাদের কাছে গণশক্তিকেও নিয়ে যেতে হবে, আবার তাদের কথা গণশক্তিকে প্রকাশ করতে হবে। সে কাজে আমাদের পার্টি কর্মীরা, আমাদের পার্টির কমিটি, আমাদের বিভিন্ন শ্রেণী আন্দোলনের কর্মীরা, গণ আন্দোলনের কর্মীরা, নেতৃত্বরা তাতে আরো বেশি মনোযোগ করবে। আমাদের প্রিন্ট এডিশন ছাড়াও যেটা অনলাইন এডিশন আছে, পোর্টাল আছে গণশক্তির, তারাও আরো বেশি, এখন যা হয় প্রতিক্ষণের খবর পাল্টাচ্ছে, ডাইনামিক সিচুয়েশনের মধ্যে আমরা আছি। সেখানে দাঁড়িয়ে দৈনন্দিন পত্রিকা যা প্রকাশ হয় তারপরেও 24 ঘন্টা আরো নানান খবর থাকে। সেই জন্য অনলাইন এডিশনকেও অনেকটা উন্নত করার চেষ্টা করা হয়েছে। এই গত 1 মাসের মধ্যে আমাদের অনলাইন এডিশনে যা দেখেছেন যে দ্বিগুণের বেশি হয়েছে গত 28 দিনের মধ্যে। তার মধ্যে চাহিদাও বাড়ছে। আবার আমাদেরও তার উপযুক্ত হয়ে উঠতে হবে, সেটা আমাদের গণশক্তির সঙ্গে যারা যুক্ত আছেন এবং আমাদের সবাই পার্টি নেতৃত্ব, তাদের আমাদের একটা কাজ, এটাকে আরো বেশি যাতে উপযোগী করে আজকের মতো করে আমরা পরিবেশন করতে পারি, সেটা একটা চ্যালেঞ্জ, সেটা আমাদের নিতে হবে এবং সেটা কমিউনিস্টরাই পারে, সে কাজটাই আমাদের করতে হবে। এবং আমি যেটা বললাম, একটা অসবল আয়ের মধ্যে আজকে যখন আমরা ভিয়েতনামের কথা বলছি, 58,000 মার্কিন সেনা তারা মারা গিয়েছিল ভিয়েতনামের যুদ্ধে। তারা এসেছিল ওখানে কার্পেট বম্বিং করতে। যতজন না যুদ্ধে মরেছে, তারপরে গিয়ে অনেকেই যারা ভিয়েতনামের যুদ্ধে যারা ভেটারেন্স, তারা আত্মহত্যা করেছে। বিভিন্ন ওই যে এজেন্ট অরেঞ্জ যেটা ভিয়েতনামীদের উপরে বর্ষণ করেছিল, তার প্রতিক্রিয়ায় পরবর্তীকালে তারা মারা গিয়েছে। তাদের বংশধররা এখন সব লিখছে যে কিভাবে তাদের পূর্বপুরুষরা একটা অন্যায় যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছিল এবং যে অন্যায় করেছিল, এবং তার আমেরিকারও কম ভোগান্তি হয়নি। কিন্তু সাম্রাজ্যবাদ এটা থেকে শিক্ষা নেয় না, আমরা মার্ক্সবাদীরা জানি। যারা সোভিয়েত রাশিয়ায় সমাজতন্ত্রের শিবিরের বিপর্যয়ের পরে, ইস্ট্রিওপের বিপর্যয়ের পরে মনে করেছিলেন কোল্ড ওয়ারের অবসান হয়েছে, এখন তো অন্য পৃথিবী, নিউ ওয়ার্ল্ড অর্ডার, তাহলে সাম্রাজ্যবাদ নেই, আর কোনো আন্দোলন সংগ্রাম সংগঠনের যুদ্ধবিরোধী মিছিলের কোনো প্রয়োজন নেই। আমরা এখানে যখন মিলিত হয়েছি, গণশক্তির জন্মদিন পালন করছি, তখন ভেনেজুয়েলায় ট্রাম্প একতরফা, কোনো প্ররোচনা ছাড়া, কোনো যুক্তি ছাড়া, এমনকি ওদের নিজস্ব যে মেকানিজম আছে, কোনো কংগ্রেশনাল অ্যাপ্রুভাল ছাড়া, মার্কিন জনগণের ইচ্ছা কোনো পরোয়া না করে একতরফা এক ভোর রাতে যুদ্ধ হামলা করলেন। যুদ্ধ তো বলা যাবে না, একতরফা হামলা করলেন। নির্বাচিত রাষ্ট্রপতিকে তাকে সরাতে হবে, রেজিম চেঞ্জ, জমানা পাল্টাতে হবে। এবং আজকে এই আক্রমণ থেকে শুরু হলো তা নয়, বেশ কিছুদিন ধরে আমরা দেখছিলাম ক্যারিবিয়ানে কিরকম অবরোধ তৈরি করেছে, ওদের গোটা পশ্চিমে যা শক্তি আছে সেটাকে কিভাবে জড়ো করেছিল ভেনেজুয়েলাকে ঘেরার জন্য।
এবং সেক্ষেত্রে প্রায় 25 বছর ধরে, কোয়ার্টার অফ এ সেঞ্চুরি, হাইব্রিড যুদ্ধ ঘোষণা করেছিল নানান ফর্মে। এই যে ন্যারেটিভসের যুদ্ধ হয়, তার উপর দাঁড়িয়ে অবরোধ করা থাকে, অর্থনীতিভাবে তাকে করা, সিআইএ কে দিয়ে ভেতরে সংঘাত তৈরি করানো। আপনারা দেখেছেন যে বিরোধী নেত্রী যিনি আজকে হাততালি দিচ্ছেন, তার দেশে কারাকাসে যখন বোমা পড়ছে, আগুন জ্বলছে, মানুষ মারা যাচ্ছে, তখন তিনি উৎফুল্ল হয়েছেন, নোবেল শান্তি প্রাইজ তাকেই দেওয়া হয়েছে নির্বাচন। তাহলে গোটা বিশ্বকে যারা মুঠোয় নিতে চাইছে, ভেনেজুয়েলার সোনা, তেল, খনিজ সম্পদ, রেয়ার আর্থ, লিথিয়াম, এগুলো তাদের দরকার। আর মানুষ বলে গেছেন এগুলোর জন্য যুদ্ধ বাধায়। এই যুদ্ধবাজরা তাদের মুনাফা, তাদের সম্পদ, তাদের এখতিয়ার, তাদের আধিপত্য বাড়ানোর জন্য এ কাজ করছে। কমিউনিস্ট হিসেবে আমাদের বিশ্বাস রাখতে হবে, যদি ভিয়েতনাম দীর্ঘ যুদ্ধ করে দেশপ্রেমী মানুষ হোচিমিনের নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্রকে সবক শেখাতে পারে, তাহলে মাদুরোর এবং সাভেজের ভেনেজুয়েলাও সে কাজ করতে পারে না আজ নালে কাল। সেই আশাবাদের মধ্যে থাকতে পারে, কিন্তু দরকার গোটা বিশ্বের সংহতি, দরকার গোটা বিশ্বের সাম্রাজ্যবাদ বিরোধী মানুষের পক্ষ অবলম্বন করা। এটা প্যালেস্টাইন নয় যে 7 অক্টোবর হামাস আক্রমণ, এই অজুহাতে যুদ্ধ। আমরা দেখেছি লিবিয়ায়, আমরা দেখেছি ইরাকে, এখনো প্রতিদিন ইরান নিয়ে তাই বলছেন ট্রাম্প। আমরা দেখেছি আফগানিস্তানে, ওরা বোমা মারা শুরু করতে পারে, কিন্তু তারপরে সেই দেশটাকে শেষ করে দিয়ে তার সম্পদগুলোকে আহরণ করে লেজ গুটি কিন্তু চলে যায়, কোন অবস্থা ফেলে দিয়ে যায়। আজকে কি অবস্থা? তাও লিবিয়াতে ইরাকে বলেছিল গণতন্ত্র কায়েম করতে যাচ্ছে, F-16 করে তারা ডেমোক্রেসির বোমা ফেলতে গেছিল। আর এখানে ইলেকটেড গভর্নমেন্টকে ফেলে দেওয়ার জন্য অভ্যুত্থান করার চেষ্টা করেছে, নানান অজুহাতে তাকে কায়দায় নিয়ে আসার চেষ্টা করেছে আত্মসমর্পণ করানোর জন্য। তাহলে আমরা যে আতঙ্কবাদ বলি, সন্ত্রাস বলি, আজকে মার্কিন যুক্তরাষ্ট্র গোটা বিশ্বের 1 নম্বর সন্ত্রাসবাদী তার প্রমাণ রাখছে এই ভেনেজুয়েলার আক্রমণের মধ্যে দাঁড়িয়ে এবং একটার পরে সিরিজের মধ্যে দাঁড়িয়ে। আমাদের এই উপমহাদেশও এই মার্কিন এই ছকের বাইরে না। আজকে আমরা যা বাংলাদেশে দেখছি, আজকে যে আমাদের দেশের অভ্যন্তরে দেখছি, গত কয়েক দশক ধরে মার্কিন যুক্তরাষ্ট্র তারা চেষ্টা করেছে ওদের ভাষায় যে ওয়ার থিয়েটার ওয়েস্ট এশিয়ায়, পশ্চিম এশিয়ায়, সেটাকে দক্ষিণ এশিয়ায় নিয়ে আসতে হবে। এবং এই দক্ষিণ এশিয়ায় ওয়ার থিয়েটারটাকে নিয়ে আসতে হলে ওয়েস্ট এশিয়ার যা যা ওয়েস্ট এশিয়া হয়েছে, জাতের নামে, ধর্মের নামে, মৌলবাদের নামে প্রগতিশীল শক্তি, ধর্ম শক্তিকে কতল করা, ধর্মীয় উন্মাদনা তৈরি করা, মার্কিন মদতপুষ্ট হয়ে তাদের ডলার নিয়ে, তাদের অস্ত্র নিয়ে গণহত্যা সংগঠিত করা, এবং তারই রেস ধরে তারা দক্ষিণ এশিয়ায় আগমনের আগে গত কয়েক দশক আমরা দেখেছি আফ পাক রিজিয়ন, আফগানিস্তান, পাকিস্তানে ওই মুজাহিদিন থেকে শুরু করে তালেবান পর্যন্ত, মাঝখানে আল কায়দা সিরিজ। আজকে আমাদের দেশে, আমাদের রাজ্যে এবং বাংলাদেশের মানুষকে বুঝতে হবে যে কার জন্য কে লড়ছে, কে কাকে খুন করছে, কার ব্লুপ্রিন্ট। যদি আমরা এই জিও পলিটিক্যাল সিচুয়েশন না বুঝি, এই বাস্তবতা যদি আমাদের মাথায় না থাকে, তাহলে খুচরো মিডিয়া নির্মিত কিছু ন্যারেটিভস, কিছু ভাষ্য, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি ডেলিভার্ড কিছু তথ্য, বিকৃত তথ্য, তার উপর দাঁড়িয়ে মানুষের মগজের মধ্যে ঘৃণা, বিদ্বেষ, সংঘাত, যুদ্ধ, এগুলোকে গ্লোরিফাই করা হচ্ছে, সেদিকে তাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা আমাদের রাজ্যে দেখে নিই,
রেজিম চেঞ্জের জন্য 2011-তে যখন বামফ্রন্ট সরকার গেল আর তৃণমূলের নেতৃত্বে সরকার তৈরি হলো, তখন ওই আমেরিকার কাগজগুলো লিখেছিল রেজিম চেঞ্জ। এমনি ভোট হলে সরকার বদলায় গণতন্ত্রে, কিন্তু মার্কিনী ভাষায় উৎফুল্ল কেন বলেছিল, কেন এখানকার কাগজগুলো লিখেছিল যে মুক্ত হলো বাংলা, স্বাধীন হলো? কেন জুলাইয়ের পরে বাংলাদেশে মৌলবাদীরা বলল বাংলাদেশ স্বাধীন হলো জুলাইয়ে, 71-এ নয়? তাহলে এই যে রেজিম চেঞ্জের পর্যায়ে, এটা 2011-তে একদিনে হয়নি। তার আগে আমরা দেখেছি পুরুলিয়া অস্ত্রবর্ষণ, ভুলে গেলে চলবে না। আমরা দেখেছি আমাদের রাজ্যের মধ্যে প্রতিক্রিয়ার শক্তি কিভাবে, কখনো সাম্প্রদায়িক শক্তিকে ব্যবহার করে, কখনো নানান অজুহাতে এই বাম সরকারকে, বাম সিপিআইএম পরিচালিত নেতৃত্বে বামফ্রন্টের সরকারকে উৎখাত করার জন্য তাদের সর্বশক্তি নিয়োগ করেছিল। আমাদের ওই যে উইকিপিডিয়া যা লিক হয়েছে তাতে তো বোঝা গেছে যে এখান থেকে ইউএস এম্বাসি লিখেছিল যে এই এই যাকে বিমানদা বলেন আরএসএস এর দুর্গা, যাকে কাল্টিভেট করতে হবে, তাকে মার্কিন যুক্তরাষ্ট্র বলছে তাদের ইন্টারনাল ডকুমেন্টে যে এই মহিলাকে কাল্টিভেট করতে হবে 80-র দশকে, এতে লাভ আছে। আজকে মমতা ব্যানার্জি সরকারি জমিতে দুর্গাঙ্গন তৈরি করছেন, তো আরএসএস তো আগে মমতাকে দুর্গা সাজিয়েছে, দুর্গা সাজিয়ে তো গোটা বাংলাকেই তো সো কল্ড কোট আনকোট মানে দশভুজা ধারিণী মা দুর্গা নয়, রাজনৈতিক যে দুর্গা সাজানো হয়েছিল সে তো গোটা বাংলাকে দুর্গাঙ্গন করেছে। আর তবেই তো সিপিআইএম কে হারমাত সাজিয়েছিল, অসুর সাজিয়েছিল এবং তাকে নিকেশ করার চেষ্টা করেছিল। এবং তখন হিন্দু সাম্প্রদায়িক শক্তি, মুসলমান সাম্প্রদায়িক শক্তি, মাওবাদী, এসইউসি, নকশাল, সব ধরনের আরএসএস, মুসলিম লীগ, জামাত, জমিয়ত, কংগ্রেস কে বাঁচছিল। এটা কালীঘাটের মুড়ো দেখা থাকে না, যেটা আমি বললাম যে হাইব্রিড, সেরকম একটা হাইব্রিড ব্যবস্থা করা হয়েছিল, সব সেলের এক করা হয়েছিল। রেজিম চেঞ্জ হবে। আজকে বাংলা মানুষ ভুগছে। আমাদের শিক্ষা, আমাদের সংস্কৃতি, আমাদের স্বাস্থ্য, আমাদের পরিকাঠামো, আমাদের মর্যাদা, আমাদের সম্প্রীতি, আমাদের কৃষি, আমাদের শিল্প, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের বেকারদের কাজ করার সংস্থান, এসবের সর্বনাশ হচ্ছে। সেই সর্বনাশের প্রান্তে দাঁড়িয়ে আজকে আমাদের কাছে চ্যালেঞ্জ, কখনোই আমাদের জন্য একটা অনুকূল পরিবেশ তৈরি করে দেওয়া হবে, তার মধ্যে দাঁড়িয়ে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করব। এই কমিউনিস্ট পার্টি আমাদের রাজ্যে এবং গোটা বিশ্বে তার জন্মলগ্ন থেকে কখনো এরকম আশাও করে না, এরকম পায়ও নি। আর ওরা এই জন্যই ভয় করে, কারণ যে সম্পদ লুট হচ্ছে, যার জন্য তারা তার মুনাফা বাড়ানোর জন্য খুন করতে পারে, দাঙ্গা করতে পারে, যুদ্ধ করতে পারে, ধ্বংস করতে পারে পৃথিবীকে। আমরা দেখছি না গোটা উত্তর ভারতে এই কদিন আগে সুপ্রিম কোর্টকে ব্যবহার করে আরাবলী পাহাড় মেপে দিল, 100 মিটারের ওপরে হলে পাহাড় নয়। আমরা এখন বেড়াতে যাই, অনেকেই যায়, সব পাহাড়ে যাবে, হিমালয়, দার্জিলিং এ, আমরা সব জায়গায় দেখি হাইট লেখা থাকে সমুদ্র পৃষ্ঠ থেকে এত উপরে। পাহাড়ের মাপ করা হয়, সে এভারেস্ট করুক, কাঞ্চনজঙ্ঘা করুক, আর দার্জিলিং পাহাড় করুক, আর কোনো টিলারি করুক, সমুদ্র পৃষ্ঠ থেকে। সুপ্রিম কোর্ট বলে দিল যে যেখানে দাঁড়িয়ে আছে পাহাড় সেখান থেকে সমুদ্র পৃষ্ঠ গায়ে। আর তারপরে যারা বলে মিছিল করবেন না, মিটিং করবেন না, রাজনৈতিক স্লোগান দেবেন না, অরাজনৈতিক ব্যবস্থা করবেন, সেই গুজরাট, সেই রাজস্থান, সেই হরিয়ানা, সেই দিল্লি, 4টে রাজ্যের মধ্যে আরাবলী প্রাকৃতিক বিপর্যয় টেনে আনবে। কিন্তু পাথরের খিদে, সে দেউচা পাচামি হোক, বালির খিদে, সে নদী
উত্তরবঙ্গের হোক, দক্ষিণবঙ্গের হোক, সে দামোদর হোক, এই যে মুনাফার লোভের যে সংস্কৃতি, তাকে ফিড করতে গেলে এই অবাধ লুটের ব্যবস্থা, এবং সেখানে কোনো নিয়ম কানুন পরিবেশ আইন কিচ্ছু না। এখন বিধানসভা নির্বাচন সামনে আসছে, অনেকে বলবেন এই পশ্চিমবঙ্গে ঠিকই আমরাও লড়ছি তার জন্য। তো এরা যদি গাছ কাটছে, জঙ্গল সাফ করছে, তো মোদি তো পুরো পর্বতমালাকে বেঁচে দেওয়ার জোগাড় করেছে। এইসব চিড়িয়াখানা আগেও তো বাঘ চুরি হয়েছে, যদি যেন এসে পাওয়া যাচ্ছে না। এখন আদানির ছেলে একটা বান্তারা করে দিয়েছে, আর বাকি সব বহন ঝাড়ে বংশে নির্বংশ হয়ে যাবে, ওটা তাদের এখতিয়ারে থাকবে। এইটা হচ্ছে কার্লো দুনিয়া মুঠিয়ে নেয়। এই নিউ ওয়ার্ল্ড অর্ডার মানে হচ্ছে কর্পোরেট পুঁজি তার নিজের মুঠোর মধ্যে সবটা নিতে চাইছে, আর আমাদের কাজ হচ্ছে সেই মুঠোকে আলগা করা। আর সেটা করতে হলে শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ, তাকে জড়ো করা। আর ওদের কাজ হচ্ছে যাতে এরা জড়ো না হয়। গণতান্ত্রিক যে কাঠামো, গণতান্ত্রিক যে অধিকার, সে ভোটাধিকার হোক, সে ভোটে দাঁড়ানোর অধিকার হোক, সে পোলিং দেওয়ার অধিকার হোক, সে পোস্টার লাগানো হোক, সে পার্টি অফিস খোলা হোক, ঝান্ডা লাগানো হোক, গণতান্ত্রিক পত্রিকা প্রচার করা হোক, লিফলেট বানানো হোক, এই সব আইনে হোক, বেআইনে হোক, লাইনে হোক, হাঙ্গামায় হোক, ঝামেলা করে হোক, সেটা বন্ধ করা। প্রতিদিন তা হচ্ছে। পুলিশ প্রশাসনকে ব্যবহার করে, গুন্ডা মস্তানকে ব্যবহার করে, বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যবহার করে, সাংবিধানিক প্রতিষ্ঠান পর্যন্ত। সুপ্রিম কোর্টে একটা রায় তো আমরা দেখতে পেলাম। যখন নারী নির্যাতনের কথা হয়, এই ডাক্তাররা বসে আছেন, বলে তোমার গিয়ে অভয়া এখনো বিচার পেল না। আমরা দেখলাম কিভাবে উত্তরপ্রদেশে এমএলএ বিজেপির ধর্ষক উন্নাও কেসে গোটা বংশকে শেষ করে দিচ্ছে, আর যার প্রতিবাদ করছে তাকে পুলিশ থেকে তাড়া করছে, আর অপরাধীকে, রেপিস্টকে ছাড় দিচ্ছে। এই যে সর্বগ্রাসী মনোভাব, সজিদা বলছিলেন, এই যে একটা ফাসিস্ট ট্রেন্ড, তার বিরুদ্ধে যদি মোকাবিলা করতে হয়, আমাদের শক্তিকে আরো বহুগুণ বাড়াতে হবে, আমাদের বন্ধু আরো বেশি সংগ্রহ করতে হবে, এবং আমাদের সমস্ত শক্তিকে দিয়ে, সে যুদ্ধই হোক, সে আধিপত্যই হোক, সে দাঙ্গা হাঙ্গামাই হোক, সে খুনই হোক, সে সংখ্যাগুরু বাদই হোক, সে ফাসিস্ট তাগদি হোক, তার বিরুদ্ধে আমাদের মোকাবিলার শপথ নিতে হবে। গণতন্ত্রী পত্রিকা 60 বছরে পা দিল। আমরা সাধারণত এগুলো হিন্দিতে বলে বর্ষগাঁঠ, 25 বছর হলে বলে সিলভার জুবলি, বলে না রজত জয়ন্তী, যাতে রূপোর চমক আসে। 50 বছর হলে বলে গোল্ডেন জুবলি, যাতে সোনার, স্বর্ণের যা ঝলমলানি সেটা যাতে আসে। আর 60 বছরে বলে ডায়মন্ড জুবলি। তাহলে ডায়মন্ডটা ওই রকম চমক না, তার কাট, তার পলিসি, সেটা লাগে। আর তবেই ডায়মন্ড অনেক বেশি প্রেসিয়াস হয়ে ওঠে। আমি আশা করব গণশক্তি পত্রিকা তার 60তম বছরে তার কাটিং এজ টেকনোলজিকে ব্যবহার করে, তার কাটকে ব্যবহার করে, তার পলিসিকে ব্যবহার করে গণশক্তিকে আরো বেশি সমৃদ্ধ করবে। এবং গণশক্তিকে সমৃদ্ধ করতে গিয়ে আমাদের পার্টিগতভাবে মেহনতি মানুষের প্রতি আমাদের কমিটমেন্ট দিয়ে, গণ আন্দোলনের থেকে আমাদের যা যা করণীয় আছে সেসব পদক্ষেপ আমাদের নিতে হবে। আপনাদের কাছে অনুরোধ, বিজ্ঞাপন হোক, গ্রাহক হোক, পাঠক হোক, বাড়াতে হবে। অনলাইনেও যারা অনেক দূরে আছেন, তারা অন্তত অনলাইনে তো ক্লিক করতে পারেন, সেটাও তো অ্যাভেলেবল গণশক্তি, এবং সেখানে সাবস্ক্রিপশন আছে, সেগুলো করে আপনাদের ভূমিকা আপনারা পালন করবেন। আর যারা বিশেষত যারা রিটায়ার করছেন, কিছু বাড়তি টাকা পাচ্ছেন, সঙ্গে সঙ্গে গণশক্তির জন্য, যেমন জ্যোতিবসু সেন্টারের জন্য দেন, যেমন পার্টির জন্য দেন, সেরকম গণশক্তির জন্য দেন। গণশক্তিকে যদি আরো এক ধাপ এগিয়ে যেতে হয়, তাহলে আমাদের আরো কয়েক ধাপ রসদ সংগ্রহ করতে হবে, সে কাজে আপনারা করবেন। আমাদের কর্ম সেখানে শেষ হলো না। আমি বক্তৃতাটা একটু ছোট করলাম, কারণ এখন ঘরের মধ্যে বক্তৃতা করার সময় নয়। ভেনেজুয়েলায় যখন বোমা পড়ছে, ট্রাম্প যখন টুইট করে বাহাদুরি দেখিয়ে বলছেন যে মাদুরো এবং স্ত্রী এখন আমাদের হেফাজতে,
এর চেয়ে বেশি টেররিস্ট অ্যাটাক কি হতে পারে? নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার সব রকম প্রয়াস তারা করেছেন। তখন আমাদের এখান থেকে আমরা নিচে যাব, সংক্ষিপ্ত আকারে হোক, পরে পরে বামফ্রন্ট আলোচনা করে নিয়ে, বাম দলগুলো নিয়ে আপনাকে বলবো আমরা দ্রুত কিছু কর্মসূচি নেব, কিন্তু সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, যুদ্ধের বিরুদ্ধে, ভেনেজুয়েলার আক্রমণের বিরুদ্ধে। তো আজকেও আমাদের এই কর্মসূচি শেষ হবে না যদি আমরা এই মিছিলে সামিল হয়ে এখান থেকে অন্তত মোল্লারি মোড় পর্যন্ত সবাই একসঙ্গে গলা নিয়ে মিছিল করি। আহ্বান জানাচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ।